আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানি। পুরনো ঢাকার ঐতিহাসিক স্থাপনা বড় কাটরা ছোট কাটরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। একই অবস্থা বুড়িগঙ্গা নদীর তীরে আর্মেনীয়দের তৈরি ২০০ বছর আগের রূপলাভ হাউসের। স্থাপনাগুলোর বিভিন্ন অংশ ধ্বংসের পাশাপাশি অবৈধভাবে দখল করে রেখেছে জমিদার নামের কিছু মানুষ। স্থাপত্যবিদরা বলছেন, ভবনগুলোকে দখলমুক্ত করে সংস্কার করা গেলে ঢাকাকে দেশি বিদেশি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করা সম্ভব। ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ভবনগুলো দখলমুক্ত করে ঐতিহ্যের বলয় গড়তে চান তিনি। জাহিরুল ইসলাম খানের ক্যামেরায় আরও থাকছে নাজিফ ফরাজের রিপোর্টে। বড় কাটারা ঢাকায় চকবাজারের দক্ষিণে অবস্থিত মুঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে ১৬৪৪ সাল থেকে ১৬৪৬ সালে বুড়িগঙ্গা নদীর তীরে এটি নির্মাণ করা হয়। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়। মুঘল স্থাপত্য শিল্পের নিদর্শন, ভবনটির উপরের অংশ একটি কওমি মাদ্রাসার দখলে থাকলেও নিচের অংশ আছে বিভিন্ন ব্যক্তির দখলে। এর বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় দালানের ভিড়ে চাপা পড়ে আছে মহামূল্যবান এই স্থাপনা। জমিদার আছে মুরাদ নাম ডেলিনি ১৩০০। রক্ষণাবেক্ষণের জন্য যা দরকার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা করছি। আরো যদি আমরা অনুমতি পাই, আমরা নিজেরা অনেক বড় ধরনের সংস্কার করতে চাই। বড় কাটারার ২০ বছর পর ছোট কাটারা তৈরি হয় শায়েস্তা খানের আমলে। মুঘল স্থাপত্যের এই নিদর্শনটির নির্মাণ কাজ শেষ হয় ১৬৭১ সালে। ১৮১৬ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্ড এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুল খুলেছিলেন। বড় কাটারার মতো ছোট কাটারাও অবৈধ দখলদারদের থাবা আর অসংখ্য দালানের ভিড়ে চাপা পড়ে আছে। ছোট কাটারার উত্তর ও দক্ষিণ গেট দুটি ভবনের চিত্র একই রকম। যে যেভাবে পেরেছে দখলে নিয়ে ঐতিহাসিক স্থাপনাটির ভেতরে দোকান বানিয়েছে বা বসবাস করছে। জমিদার আছে, জমিদারের ভাড়া দিতে হয়, চান মিয়া ভাই, ভোলা মিয়া ভাই। আমরা এখন পজিশন তুলছি কিনা, আমরা ভাড়া দিই, ভাড়া কম, ভাড়া ১,০০০ টাকা, ২০,০০০ টাকা। জমিদার এখানকার ওই চঞ্চল ভাই, হায়দার ভাই। আমার বাবা করছে, আমি করতেছি এখন। আমি তো আমার ব্যবসা জীবনই তো ৩২ বছর হয়ে গেছে, রিস্ক তো আছেই। রূপলাল হাউস ইউরোপীয় স্থাপত্যের আদলে বুড়িগঙ্গার তীরে অবস্থিত একটি মনোরম অট্টালিকা। আর্মেনিয়ান জমিদার আরাতুল ১৮২৫ সালের কাছাকাছি সময়ে বাড়িটি তৈরি করেছিলেন। যখন বাড়িটির বয়স ছিল ১০ বছর, তখন ঢাকার বিখ্যাত ব্যবসায়ী ও জমিদার রূপলাল কিনে নেন, নাম দেন রূপলাল হাউস। ঢাকার সবচেয়ে বড় বাড়িগুলোর মধ্যে একটি এটি। রূপলাল হাউস তার রূপ হারিয়ে ফেলেছে অনেক আগেই। এখন এর অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে। বাড়িটির নিচতলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মশলার আড়ত, উপরে বিভিন্ন কোঠায় মানুষের বসবাস। বুড়িগঙ্গার পাড়ে জীর্ণশীর্ণভাবে দাঁড়িয়ে আছে একসময়ের অভিজাত ও রাজকীয় রূপলাল হাউস। গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত এমন ইমারত ঢাকার আর কোথাও দেখা যায় না। ১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন ঢাকা সফরকালে রূপলাল হাউজে অবস্থান নেন। এই বাড়িতেই নিয়মিত গানের আসর মাতিয়ে রাখতেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ ওয়ালিউল্লাহ খাঁ কিংবা লক্ষ্মী দেবীরা। এই বাড়ি জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও স্মৃতিধন্য। কবি এখানে এসেছেন বেশ কয়েকবার। ১৯৪৭ সালে ভারত বিভাগকালে রূপলালের উত্তরাধিকারীরা বাড়িটি বিক্রি করে ঢাকা ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যায়। এরপর বাড়ির মালিকানা নিয়ে শুরু হয় দলাদলি। তবে ১৯৫৮ সালে মোহাম্মদ সিদ্দিক জামাল রূপলাল হাউস কিনে নেন, নাম দেন জামাল হাউস। আমরা তো আছি ভাড়াটিয়া হিসাবে। এখানে জমিদার আছে, এই ১২ নম্বরটা মালিকানা দিন। শাহিদ সাহেব, তারপরে মুরাদ সাহেব আছে, শিখ সাহেব আছে, ৪-৫ জন আছে। এটা হেরিটেক্স, এটা দখল আছে, ব্যক্তিগত কাগজপত্র আছে, বুঝছেন। লিস্টভুক্ত ৩১-৩২ জন কি ৩৪ জন আমরা ১১ নম্বরে বৈধভাবে ভাড়া দিয়ে সরকারকে ভাড়া দিয়ে আছে। আমি ভাড়া দিই সরকারের ৮৮৫ টাকা। এখন এটা সরকারের বিল্ডিং, সরকার সংস্কার করলে আমাদের তো আপত্তি নাই। স্থাপত্যবিদরা বলছেন, পুরনো ভবনগুলো দেশের অমূল্য সম্পদ। এগুলো উদ্ধারে প্রয়োজন রাষ্ট্রীয় সংস্থাগুলোর সমন্বয়। ঢাকা তো ঢাকার মতোই থাকতে হবে। তাহলে ঢাকার ঐতিহ্যকে পুনরুদ্ধার করলেই কিন্তু সারা দুনিয়ার লোক বলবে এটার নাম ঢাকা, এটার নাম কলকাতা। তাহলে আমাকে ওটা রাখতেই হবে নিজের অস্তিত্বের জন্য।
এটাকে সবাই মনে করে অপচয়। ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ঢাকায় কি দেখবে? এটা একটা পুরানো ইট না। ইট তো অবশ্যই আমার ঐতিহ্য, কিন্তু তার সাথে এটাকে আমার ইকোনমির সাথে ব্লেন্ড না করলে লোকজন ভেঙে দিবে। কারণ একটা লোক যদি না বুঝে এটা আমার ডায়মন্ড, ও তো একটা কাজ বলে ফেলে দিবে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, পুরনো ভবনগুলোর গুরুত্ব অনুধাবন করেই এগুলো উদ্ধার ও সংস্কার করতে চান তিনি। রূপলাল হাউস আমি কয়েক দফা আমি নিজে পরিদর্শন করেছি। আমরা চিঠি দিয়েছি জেলা প্রশাসনকে, ভূমি মন্ত্রণালয়কে, গণপূর্তকে যে এই স্থাপনা আমাদেরকে হস্তান্তর করা হোক, আমরা এটাকে সংরক্ষণ করতে চাই। বড় কাটারা, ছোট কাটারা, বড় কাটারার একটি অংশ একজন ব্যক্তি ভেঙে ফেলা শুরু করেছিল। আমি পত্রিকায় দেখেই আমি দ্রুত সেখানে যাই, সেটা বন্ধ করি। এখন সেই বন্ধ অবস্থা আছে। আমরা চিঠি দিয়েছি জেলা প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা সেটাকে পুনর্নির্মাণ করব, পুনঃসংস্কার করব। বড় কাটারা সেই সময়কালে সেই ঐতিহ্যবাহী সে মুঘল সুবেদারের সময় নির্মিত, সেক্ষেত্রে আমরা আবার পুনর্জীবিত করে ঢাকাবাসী, বিশ্ববাসীর কাছে তুলে ধরব। স্থাপনাগুলো যদি আমরা পুনর্নির্মাণ, পুনঃসংস্কার না করতে পারি, তাহলে ঢাকার চরিত্র বা ঢাকার বৈশিষ্ট্য আমাদের মুখেই রয়ে যাবে, কথাই রয়ে যাবে প্রাচীনতম শহর, কিন্তু প্রাচীনতম শহরের কোনো নিদর্শন থাকবে না। ঐতিহাসিক স্থাপনাগুলো উদ্ধার করে স্বরূপে ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুঘল আমলের নিদর্শন ঢাকা গেট নামে পরিচিত মীর জুমলা গেটটি সংস্কার করে স্বরূপে ফিরিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। ঢাকার অনেক আগের পুরনো একটি মুঘল আমলের একটি গেট, তো এটা আমাদের নতুন জেনারেশনের জন্য আসলে অনেক ভালো, মানে মানুষ জানতে পারবে, শিখতে পারবে। আগে পড়েছিল, কেউ জানতো না এটা, এখন হচ্ছে রেনোভেট করার পরে এটা সুন্দর লাগতেছে, এটা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে রিলেটেড সেই সব জায়গাগুলো আসলেই পুনঃসংস্কার করা উচিত। সিটি কর্পোরেশনের উদ্যোগের কারণে পুরনো চেহারায় ফিরেছে নর্থব্রুক হল, স্থানীয়দের কাছে যা লালকুঠি নামে বেশি পরিচিত। 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে এলে এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। তৎকালীন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। 1926 সালে 7 ফেব্রুয়ারি ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এ হলে সংবর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয়। সংরক্ষণ করা না, আমরা বহির্বিশ্বে যেটা দেখি যে সেটা পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা, হ্যাঁ, এবং যাতে করে সেখানে সুযোগ সুবিধাগুলোকে তৈরি করা, যাতে করে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সেখানে আসে, সেটাকে উপভোগ করে, ওই শহরের ঐতিহ্য এবং ইতিহাস জানে, এবং তার সাথে সাথে নান্দনিকতা উপভোগ করে, ওই স্থাপত্য শৈলীগুলোকে উপভোগ করে। তো এর জন্য আমরা যেমনি সংরক্ষণ করছি, তার সাথে সাথে আমরা এটাকে নাম দিয়েছি ঐতিহ্যের বলয়। অবহেলিত নর্থব্রুক হল স্বরূপে ফিরতে শুরু করলেও আগের রূপে কি ফিরতে পারবে পুরনো ঢাকার শাখারি বাজার? প্রতিনিয়ত এখানে কমে যাচ্ছে পুরনো ভবন, আর যে ভবনগুলো দাঁড়িয়ে আছে সেগুলো সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন এই রূপলাল হাউস হতে পারত ঢাকায় দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান, কিন্তু অযত্ন, অবহেলা আর দখলদারদের দৌরাত্ম্যের কারণে এটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এটি পুরোপুরি ধ্বংস হলে পরবর্তী প্রজন্মের কাছে কি জবাব দেবে সরকার, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাই? নাজিব ফরায়েজি, আরটিভি, রূপলাল হাউস, শ্যামবাজার, ঢাকা। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কাছে টানতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তারা। দলীয় মনোনয়ন না থাকায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের। তবে সৎ যোগ্য প্রার্থী বাছাই করতে মুখিয়ে রয়েছেন ভোটাররা। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিন ও পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। প্রার্থীদের প্রচারে জমে উঠেছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন।
পটুয়াখালীর গলাচিপা, বাউফল ও দশমিনা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ বিভিন্নভাবে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। জেলার 3 উপজেলায় মোট প্রার্থী 30 জন, যার মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী লড়ছেন। সমস্ত কর্মী ঘরে ঘরে যাচ্ছে, যাতে সবাই ভোট কেন্দ্রে আসে এবং ভোট কেন্দ্রে এসে তারা তাদের কাঙ্ক্ষিত ভোটটা প্রদান করে। আতঙ্ক সৃষ্টি করছে যে কোনোভাবেই আমার কোনো এজেন্ট অথবা আমার কোনো কর্মী কোনো সেন্টারে তারা থাকতে দিবে না। আমি বিশ্বাস করি এবার নির্বাচন 100% ফেয়ার হবে। আমি সেই বিশ্বাসের ভিত্তিতে আমি নির্বাচনটা করতে আসছি। আমি জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থাকবো। এদিকে নির্বাচনী আমেজে জমজমাট পঞ্চগড়ের বোদা এবং দেবীগঞ্জ উপজেলা। মিছিল, মিটিং, উঠান বৈঠক করে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। 2 উপজেলার 20টি ইউনিয়ন এবং 2টি পৌরসভায় চলছে প্রচার। তবে অভিযোগ উঠেছে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্যের। কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে হুমকি ধামকি দিচ্ছে না। নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থী নির্বাচিত করতে মুখিয়ে ভোটাররা। হাকে ডাকে যাকে পাওয়া যাবে তাকে আমরা নির্বাচিত করব। ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, বোধ হসপিটাল নাই, বোধ হসপিটাল ভালো আইসিইউ ডাক্তার নাই, এই যেগুলো যদি আমাদের সম্পূর্ণগুলো থাকে। দুর্নীতি মুক্ত প্রার্থী যারা ঠিকভাবে পরিচালনা করতে হবে তাদেরকে করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আচরণবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোন প্রার্থী তার নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম কিভাবে সম্পাদন করবেন এবং একইভাবে অন্য প্রার্থীর প্রতি তার আচরণ কেমন হবে সেটা কিন্তু একেবারে নির্ধারিত। কোনো অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ইমরুল কায়েস, RTV। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। সরকার বেঁধে দেয়া 29টি পণ্যের দাম কেবল কাগজে কলমে রয়েছে। এসব পণ্যের বেশিরভাগই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। নিম্নবিত্ত আর মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণ হয় যে ডিমে, তার হালই এখন 60 টাকা। ঊর্ধ্বমুখী মুরগির দামেও কোনো কারণ ছাড়াই বাড়ছে পেঁয়াজের দাম। সাধারণ ভোক্তারা প্রতিনিয়তই বাজারে এসে নাভিশ্বাস ফেলছেন আর বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন। যদিও ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারের দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে প্রভাব পড়েছে। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, একটু জানাবেন যে বাজারে ডিম, মুরগি এবং পেঁয়াজের দাম সহ যেসব পণ্যের দাম বেড়েছে, এই বৃদ্ধির পেছনের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন এবং এই পণ্যগুলো আমদানিতে কোনো ঘাটতি রয়েছে কিনা? তানি, আপনি জানেন যে আসলে দীর্ঘদিন ধরেই বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না। তো আজকেও বাজারে এসে আমরা সেই চিত্রই দেখেছি। মাছ, মুরগি, ডিম থেকে শুরু করে সব ধরনের যেসব আমিষের ঘাটতি পূরণ করে মানুষের, সেগুলো পণ্যের দাম বেড়েছে। সাথে সবজির যে বাজার, সেগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে সব কিছুর। আপনি দেখতে পাচ্ছেন আমি একটি সবজির দোকানের সামনে আছি, সেইখানে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো কাঁচামরিচ, যেটি গতকালকেও বিক্রি করা হয়েছে 120 টাকা কেজি দরে। আজকে সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, অর্থাৎ 60 টাকা পর্যন্ত কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে। এছাড়া বেগুন, পেঁপে থেকে শুরু করে সব ধরনের সবজিতেই অনেক দাম বেড়েছে। পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আর আপনি বলছিলেন ডিমের দাম বেড়েছে। কারওয়ান বাজারে আমরা ঘুরে দেখেছি, ডিমের যে দোকানগুলো আছে সেইগুলোতে তারা আমাদেরকে বলছেন যে হালিতে তারা আসলে 50 টাকা থেকে 55 টাকা হালি বিক্রি করছে, কিন্তু এই ডিমগুলোই যখন আসলে পাড়া মহল্লার দোকানগুলোতে যাচ্ছে, সেখানে কিন্তু 60 টাকা থেকে 65 টাকা পর্যন্ত হালি উঠে যাচ্ছে। তো এই ডিমই কিন্তু আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের আমিষের ঘাটতি অনেকটা পূরণ করে। সেই ডিমের দামও যদি এভাবে হু করে বাড়তে থাকে, আসলে নিম্নবিত্ত আর মধ্যবিত্তের আসলে আমিষের চাহিদা পূরণ করা কঠিনই হয়ে যাবে। এছাড়া আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু কোরবানি ঈদের আরও 1 মাসের মতো বাকি আছে। এর মধ্যেই কিন্তু মশলা জাতীয় যে পণ্যগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে আসলে বলেছি যে সাদা এলাচের দাম 1000 থেকে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত আসলে বেড়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে বাজারে নিত্যপণ্যের যে দাম বাড়ছে, সেটিতে কিন্তু
অস্বস্তিতেই পড়ছেন ভোক্তারা এবং যারা দোকানি আছেন ব্যবসা খুচরা বিক্রেতা আছেন তারা বলছেন যে আড়তে দাম বাড়ানো হচ্ছে বলেই কিন্তু তারা আসলে কমাতে পারছেন না। আর আড়তে যারা আছেন তারা আসলে সিন্ডিকেট করে ডলারের দাম বৃদ্ধি কেন্দ্র করে আসলে তারা বিভিন্ন অজুহাতে দাম বাড়াচ্ছে। তো তা নিয়ে বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, তার মানে বোঝাই যাচ্ছে যে কোরবানির ঈদকে সামনে রেখে আসলে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদিয়া কানিজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬৮ মেডিকেল অফিসার নিয়োগ নিয়ে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল তাতে নতুন করে হাওয়া দিয়েছে সিসিটিভির একটি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে মডারেশন কমিটির 2 শিক্ষক পেনড্রাইভের মাধ্যমে কিছু সরিয়ে নিচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে। শিক্ষক নেতারা বলছেন পেনড্রাইভে প্রশ্ন চুরি করেছেন তারা। খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। গত বছর 20 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬৮ মেডিকেল অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা হয়। তখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবি জানায়, কিন্তু শেষ পর্যন্ত তৎকালীন উপাচার্য নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেন। এবার সে বিষয়টি নতুন করে আলোচনায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর থেকেই নিয়োগ বাতিলের দাবি আবারও উচ্চকণ্ঠ, যেখানে দেখা যায় গত বছরের 15 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফয়সাল ইবনে কবির নিয়োগ পরীক্ষার প্রশ্ন মডারেশন কক্ষে অবস্থান করছেন। বেলা 2:13 ডাক্তার জাহিদুল ইসলাম তার পকেট থেকে পেনড্রাইভ বের করে কম্পিউটার থেকে কিছু কপি করেন। 2:18 পেনড্রাইভ শার্টের পকেটে ঢুকিয়ে নেন। আন্দোলনরত শিক্ষক ও সচিব নেতারা বলছে 2 জন মিলে কম্পিউটার থেকে প্রশ্ন নিয়েছেন। তাদের বিরুদ্ধে আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ছিল। আমরা দেখতে পেলাম যে সকল শিক্ষক তৎকালীন ভাইস চ্যান্সেলরের খুব কাছের মানুষ, তারা যখন পরীক্ষার সঙ্গে জড়িত, প্রশ্নপত্রের সঙ্গে জড়িত এবং যারা চান্স পেলেন যে সকল চিকিৎসক, তারাও কিন্তু এই সকল শিক্ষকদের কাছেরই মানুষ ছিলেন। সুতরাং এটা বলাই যায় নির্দ্বিধায় যে অবশ্যই এই প্রশ্ন আউট হয়েছে এবং ওই সকল যে সকল চিকিৎসক চান্স পেয়েছেন তারা সেই লিক হওয়া প্রশ্নের কারণেই চান্স পেয়েছেন। অভিযোগের বিষয়ে 2 শিক্ষকের সাথে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তদন্ত কমিটির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছে তারা। তাদের বক্তব্য হলো যে এই পেন ড্রাইভটা অফিসিয়ালি ছিল এবং এই পেন ড্রাইভের মধ্যে বেসিক্যালি আমরা আলাদা করে রাখছি যাতে এইটা মিসিং না হয় অথবা আমি ভুলে না যাই, এবং বলতে এটা আমরা আবার লাস্টলি জমা দিয়ে যাই, এটা বাইরে নেওয়ার কোনো স্কোপ নাই ওরা বললো। এটা হলো তাদের ভাষ্য। নিয়ম অনুযায়ী পরীক্ষার মডারেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা মডারেশন কক্ষে মোবাইল ফোন, ক্যামেরা, পেনড্রাইভের মতো ডিভাইস নিয়ে ঢুকতে পারে না। কক্ষে প্রবেশের আগে তাদের দেহ তল্লাশি করা হয়। তদন্ত কমিটি এসব বিষয়ে মাথায় নিয়ে প্রতিবেদন তৈরি করছে বলে জানান এই সদস্য। ইলেকট্রনিক ডিভাইস কেউ নিতে পারে না, যে যা হবে ইউজ এখানে হবে, ইউজে আবার এখানে কাজ শেষ হলে মনে করেন ইনকমপ্লিট কাজ হলো, সেই ইনকমপ্লিট কাজটাও শেষ হয়ে যাওয়ার পর এই পেন ড্রাইভটা আবার একটা প্যাকেটে করে সিলগালা করে রেখে দেওয়া, আবার যখন পরদিন খোলা হবে এটা কেটে ঢুকে কাজ করে আবার সিলগালা, এই নিয়ম। মানে বাইরে নেওয়ার কোনো স্কোপ নাই। আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জোর দিচ্ছি এখন যে অভিযোগটা আসছে যে কোশ্চেনগুলি আউট হয়ে গেছে, মানে প্রাইমারি মডারেশনে সবগুলি কোশ্চেন আউট হয়ে গেছে, সেটা ওই 15 মিনিটের মধ্যে ওই দিন কী হয়েছে এই কাজটা আমরা বের করতে চাচ্ছি। এটা বের হলে আমাদের বের হয়ে যাবে আসল। কমিটির 80% কাজ সম্পন্ন জানিয়ে তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। তারা কেন এই কারণে এটা ডিসিশন না হলে আমরা নিয়োগটা দিতে পারতেছি না। খান আলামিন, RTV, ঢাকা। অপরিচ্ছন্ন পরিবেশ আর শয্যা সংকট সহ নানা সমস্যায় জর্জরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রয়েছে সুপেয় পানির সংকট, সেই সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থায় রোগীদের। এমন দুরবস্থার মধ্যে যেটুকু সেবা পাওয়ার কথা তাও মিলছে না দালালদের দৌরাত্মের কারণে। তবে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা।
দেশের উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে প্রায় 1800 জন। দিনে 5 শতাধিক রোগী জরুরি সেবা নেয়। বছরের পর বছর সেবা দিয়ে আসা বিশেষায়িত এই হাসপাতালটি এখন নানা অনিয়ম অব্যবস্থাপনায় জর্জরিত। সরকারিভাবে মনিটরিং না থাকায় হয়রানির শিকার রোগীরা, অপরিচ্ছন্নতার কারণে অসুস্থ হয়ে পড়ছে রোগীর স্বজনরাও। পাচ্ছেন না পানি, রয়েছে বিদ্যুতের সমস্যা। প্রতিটি শয্যায় বাসা বেঁধেছে ছারপোকা, তেলাপোকা। পায়খানার টয়লেটের দিকে লাইট থাকে না, দরজা নাই। টয়লেট হয়েছে সবগুলো মিলে 8টা, 4টে দরজা আছে, 4টে দরজা নেই। আর পানি সব নোংরা হয়ে থাকে, কোনো পরিষ্কার নেই। 4 পদে রোগী থাকে, শুধু একটা ল্যাট্রিন ছাড়া সব ল্যাট্রিনগুলো অচল, ব্যবহারযোগ্য কোনো ল্যাট্রিন নেই। এই অভিযোগগুলো দেওয়ার পরেও এখন পর্যন্ত আমি প্রায় 18 দিন যাবৎ এখানে আছি, কোনো এটার ব্যবস্থা কেউ উদ্যোগ নিবে এই ধরনের কোনো লোক আমি পাইনি। বাচ্চাদেরকে ঠিক মতন ওষুধপাতি দিবি, আমরা সবগুলো গরিব মানুষ, মানসিক কর্ম করে খাই, সবগুলো আমাকে কিনে এনে দেওয়া লাগে। একটা রোড স্যালাইন তার পর্যন্ত আমি কিনে এনে বাচ্চাদেরকে খাওয়াই। কেউ আমাকে একটা সিস্টার আমাকে একটা স্যালাইন দেয় না। এখানে বাথরুমে আসলে কেউ পাহারা থাকা লাগে, পাহারা না থাকলে হঠাৎ করে কেউ ঢুকে যায়, তারপরে 2 মিনিট পর পর কারেন্ট যায়। সিস্টারের ঘর যেন আমাদের ডাক দিয়ে যখন যায়, ও ডায়াবেটিসের রোগীকে কখনো বারবার ইনসুলিন দিতে চায় না, সে আমাদের সাথে রাগ করে, ঝাড়ি মারে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এই গরমে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এ আরো অসুস্থ হয়ে পড়ছে রোগীরা। বাধ্য হয়ে অনেকেই চলে যাচ্ছে প্রাইভেট হাসপাতালে। চারপাশে দেখেন নোংরা, যেখানে সেখানে ফেলে কর্তৃপক্ষ কেউ কোনো করে। সময় ডাক্তার রাউন্ড হয়ে যায়, তারপরে কোনো আর লোকজন আসা, ডাক্তার নার্স কোনো লোকজন পাওয়া যায়। মানে আমার চোখের দিকে দেখে আর স্যালাইনটা লাগাই নাই, ওই যে ওইভাবে ওখানে রেখে গেছে আর আসেনি। বেডের জন্য বলতেছে যে হবে। তো এইভাবে তো আমাদের থাকা খুব কষ্ট। এই যে সিজারের পেশেন্ট উঠা নামানো একটা ব্যাপার ফ্লোরের মধ্যে, আর প্লাস ওই যে ফর্মটা দিচ্ছে, ফর্মটাও তারা নিয়ে গেল কালকে। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অপরিচ্ছন্নতা ও দালালের দৌরাত্বের বিষয়টি এড়িয়ে যান হাসপাতালের পরিচালক। পানি সরবরাহ সবসময় ঠিকই আছে, হয়তো কোনো সময় দেখা যায় যে কোনো জায়গার কোনো ওয়ার্ডের হয়তো একটা কল নষ্ট হয়ে গেল, সেখানে হয়তো পানি পড়তেছে। আমাদেরকে যদি তাৎক্ষণিকভাবে জানানো হয়, আমরা সংশ্লিষ্ট অনবর্তকে ডেকে এনে সেটা আমরা সারানোর চেষ্টা করি, বা কোথাও যদি কোনো এরকম সমস্যা থাকে আমাদেরকে জানাইলে আমরা সেটা। আর আমরা এমনও প্রত্যেক দিনই আমরা আউটডোর ইনডোরে মাঝে মধ্যে রাউন্ড দিই, যে সমস্ত জায়গায় আমরা সমস্যা দেখতে পাই তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। চিকিৎসা সেবার মান নিশ্চিতে পরিচ্ছন্ন পরিবেশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি, ঔষধ সরবরাহের পাশাপাশি হাসপাতালকে দালাল মুক্ত রাখার দাবি স্থানীয়দের। আদিলা সুলতানা, RTV। চট্টগ্রামের পতেঙ্গায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে 5 পথচারীকে নিয়ে পুকুরে পড়ে গেছে। এতে এক যুবক নিহত এবং 4 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে বিমানবন্দর সড়কের মোড়ে বাটারফ্লাই পার্ক এলাকায় পুকুরে লরিটি পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আসাদুজ্জামান সানি। এতে আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার পশ্চিমাঞ্চল সহ দেশের 4 বিভাগে নতুন করে আরও 2 দিন হিট অ্যালার্ট জারির মধ্যে সকাল থেকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। সকাল থেকে সূর্যের দেখা না পাওয়ার সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশে কর্মজীবীদের অনেকেই আরামেই ঘর থেকে গন্তব্যে যেতে পেরেছেন। তবে কিছু কিছু জায়গায় শনিবার সকাল থেকে তাপ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 48 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। এই মুহূর্তে আবহাওয়ার সবশেষ খবর জানাতে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, হিট অ্যালার্টের মধ্যেই আমরা যেটুকু শুনেছি যে ঢাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, এখন আবহাওয়া কেমন দেখছেন এবং কালবৈশাখী ঝড় সহ অন্য কোনো পূর্বাভাস রয়েছে কিনা আবহাওয়া অফিসের পক্ষ থেকে?
তানি, আপনি যেমনটি বলছিলেন যে হিট অ্যালার্টের মধ্যেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, শুধু ঢাকায় না, ঢাকা সহ বিভিন্ন অঞ্চল যেমন ময়মনসিংহ, সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু যে হিট অ্যালার্টটি ছিল সেই যে তাপপ্রবাহ সেটি কিন্তু ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই বৃষ্টির কারণেই কিন্তু তাপমাত্রা, দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে এবং রাতেও কিন্তু তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন। এবং এই বৃষ্টি যদি হতে থাকে তাহলে কিন্তু যে হিট অ্যালার্টটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং আপনি যেটি বলছিলেন যে কালবৈশাখী ঝড় কিংবা ঘূর্ণিঝড়ের কোনো আভাস কিন্তু বা আশঙ্কা কিন্তু আবহাওয়া অধিদপ্তর করছে না। এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তার কিন্তু পরিধি কিন্তু আগামীকালকে থেকে অর্থাৎ আরও 2-3 দিন কিন্তু এই পরিধি বাড়বে এবং বিভিন্ন জায়গায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিলাবৃষ্টি কিংবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আমি বলি যে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং কি কিন্তু আশঙ্কা করছেন এবং সেই লঘুচাপটি 20 তারিখের দিকে সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এবং তারপরে আপনি জানেন যে লঘুচাপ হওয়ার পরে কিন্তু কিছু প্রসেস রয়েছে, তারপরে কিন্তু আসলে বলা যাবে যে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের কোনো আভাস রয়েছে কিনা সেটা কিন্তু তারপরেই কিন্তু জানাতে পারবে। তো আবহাওয়া অফিসের সবশেষ যে তথ্যটি রয়েছে যে আজকে কিন্তু সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আগামী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টি সহ বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে কিন্তু যে হিট অ্যালার্ট বা তাপপ্রবাহ সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসবে। এবং পরবর্তীতে যেটি জানিয়েছেন যে এই যে হিট অ্যালার্ট সেটি কিন্তু আর এপ্রিল মাসের মতো দীর্ঘায়িত হবে না, হয়তো 2-1 দিন হিট অ্যালার্ট থাকতে পারে বা তাপপ্রবাহ মৃদু বা মাঝারি ধরনের থাকতে পারে, কিন্তু টানা বেশ কয়েকদিন কিন্তু এই তাপপ্রবাহ থাকবে না বলে এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো তানি, এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে আমার কাছে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। এদিকে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে তাপমাত্রা। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, আপনি যেখানে রয়েছেন সেখানে আজকে কত রয়েছে তাপমাত্রা এবং তাপপ্রবাহের বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? তানি, আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, আসলে তাপপ্রবাহ কিন্তু যে এপ্রিলের শেষের দিকে যে তাপপ্রবাহ ছিল এবং এর প্রথম সপ্তাহে যে তাপপ্রবাহ ছিল সেই ধরনের তাপপ্রবাহ কিন্তু আবারও চুয়াডাঙ্গায় শুরু হয়েছে। আমরা দেখেছি গতকালকে যে তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস 39.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি, 40 ছুঁই তাপমাত্রা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ভাবসা গরম অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়। এখানে বাতাসের আর্দ্রতা আবহাওয়া অফিস যেটা রেকর্ড করছে সেটা হচ্ছে 40% থেকে 55% কিন্তু বাতাসের আর্দ্রতা সবসময় থাকছে, এই কারণে কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু যেটা দেখছি যে যারা শিশু আছে, শিশুরা কিন্তু বারবার ঘেমে যাচ্ছে এবং ঘেমে যাওয়ার কারণে কিন্তু তাদের রোগ বালাইটা একটু বাড়ছে। এক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন তাদের ঘামটা বারবার মুছিয়ে দিতে বলা হচ্ছে এবং বাতাসে নিচে তাদেরকে থাকতে বলা হচ্ছে। আর এই চলমান যে মাঝারি মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে চুয়াডাঙ্গায়, এটা কিন্তু অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে এখানকার আবহাওয়া অফিস। আর আগামী 20 মের পর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সকালে আমরা দেখেছি আকাশে মেঘের ঘটনা রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো। জহির, ধন্যবাদ আপনাকে। নরসিংদীর পলাশে বাড়ির পাশে দেয়াল ও টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় 3 পরিবারের প্রায় 50 জন সদস্য অবরুদ্ধ অবস্থায় দিন পার করছেন। দীর্ঘ 6 মাস ধরে এই অবস্থা চললেও কোনো প্রতিকার মিলছে না। অনেকটা ঝুঁকি নিয়ে দেয়াল টপকে চলাচল করতে হচ্ছে তাদের। প্রতিবেশীদের এমন অমানবিক আচরণের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। আন্তর্জাতিক সংবাদ। ইরানে শয়তানবাদ প্রচারের দায়ে 260 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে 3 ইউরোপীয় নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 146 জন পুরুষ ও 115 জন নারী। গ্রেফতার হওয়া নারী পুরুষের পোশাক, মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল। গ্রেফতারের পাশাপাশি কর্তৃপক্ষ অভিযানের সময় শয়তানবাদের প্রতীক, মদযুক্ত পানীয় ও ভয়ঙ্কর মাদক জব্দ করে। পাশাপাশি 73টি গাড়িও জব্দ করা হয়। সকালের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।